গার্মেন্টস শিল্পের ন্যায় চামড়া শিল্পকে এগিয়ে নিতে সরকারের কি ধরনের পলিসি গ্রহণ করা উচিত? চামড়া শিল্প বাংলাদেশের দ্বিতীয় রপ্তানিমুখী শিল্প হিসাবে তারা গৌরবের সহিত দীর্ঘকাল এই শিল্প, এই ব্যবসা তারা পরিচালনা করে আসছে। 2017 সালের দিকে সরকার সিদ্ধান্ত নিয়েছে হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্প প্রতিষ্ঠানগুলিকে স্থানান্তর করবে। সাভারের হেমায়েতপুরে যে অবকাঠামো তৈরি করা প্রয়োজন ছিল, যে রাস্তাঘাট, পানি, বিদ্যুৎ সমস্ত সুযোগ সুবিধা তৈরি করার পরে এই শিল্পকে স্থানান্তর করা প্রয়োজন ছিল। এই ক্ষেত্রে সরকার তাড়াহুড়ো করেছে, অপরিপক্কতা দেখিয়েছে এবং তৎকালীন সরকারের যিনি শিল্পমন্ত্রী ছিল আমির হোসেন আমু সাহেব অনেক বেশি তৎপর ছিলেন কত দ্রুততার সহিত চামড়া শিল্পকে স্থানান্তর করা যায়। কিন্তু বিসি সাভারের হেমায়েতপুরে অবকাঠামো তৈরি করেছে কিনা তিনি ওই দিকটা খেয়াল না করে, ওই দিকটার খবর না নিয়ে, ওখানের পরিস্থিতিটা না দেখে, নিজে স্বচক্ষে না দেখে তিনি সিদ্ধান্ত দিয়ে দিলেন যে আগামী 24 ঘন্টার মধ্যে চামড়া শিল্পের যত গ্যাস, বিদ্যুৎ, পানি সহ যত ইউটিলিটি সার্ভিস আছে সমস্ত সার্ভিস বন্ধ করে দিতে হবে এবং 24 ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে এবং তাদেরকে ওখানে চলে যেতে হবে। তিনি তার সরকারি ক্ষমতা বলে শিল্পমন্ত্রী হিসাবে বিদ্যুৎ, গ্যাস, পানি সব বন্ধ করে দিলেন আর চামড়া শিল্পের বিপর্যয় নেমে আসলো। তাদের যে বিদেশের রপ্তানির অর্ডার ছিল সমস্ত রপ্তানির অর্ডারগুলি বাতিল হয়ে গেল। তাদের চামড়াগুলি স্টক লটে পড়ে গেল, রপ্তানি করার সুযোগ আর ছিল না। কারণ যারা অর্ডার দিয়েছে তাদের চামড়াটা তৈরি করে, তাদের ইচ্ছা মোতাবেক চামড়াটা তৈরি করে তো পাঠাতে হবে। দেখা গেল অর্ধেক চামড়া তৈরি হয়েছে, 75% চামড়া তৈরি হয়েছে, 50% চামড়া তৈরি হয়েছে, 25% চামড়া তৈরি হয়েছে। ওই চামড়ার বিপরীতে চামড়া সংগ্রহ করা, কেমিক্যাল সংগ্রহ করা সহ অনেক আয়োজন ইন্ডাস্ট্রির মালিকরা করেছে। কিন্তু তারা যখন এটা রপ্তানি করতে পারে নাই তখন তাদের ওয়ার্কিং ক্যাপিটালটা এই চামড়ার মধ্যে আটক হয়ে গেল। তাদের ওয়ার্কিং ক্যাপিটাল আটক হয়ে যাওয়ার কারণে তারা টোটালি বিপর্যয়ের মধ্যে পড়ে গেল 2017 সালে। একদিকে এইদিকে তাদের সমস্ত কার্যক্রম বন্ধ, অন্যদিকে সাভারের হেমায়েতপুরে তাদের জন্য যে জায়গা বরাদ্দ করা হয়েছে ওই জায়গায় যেতে যে রাস্তা, ওই রাস্তাতে 3 ফুট 4 ফুট পানি বিদ্যমান। ওই রাস্তা নিচু, তখনও রাস্তা তৈরি হয়নি। এই প্রেক্ষাপটে চামড়া শিল্প 2017, 18, 19 সনে যে বিপর্যয়ের মধ্যে পড়েছে, এই বিপর্যয় থেকে শিল্প মালিকরা এই ব্যবসাটাকে আর তুলে আনতে পারে নাই। 2020-21 নাগাদ তারা তাদের অবকাঠামো তৈরি করে তাদের এখান থেকে হাজারীবাগ থেকে তাদের মালামাল, তাদের মেশিনারিজ, তাদের যন্ত্রপাতি তারা ওখানে 2020-21 সালে নিয়ে তারা প্রতিস্থাপন করেছে। এর মধ্যে যে বিদেশি ক্রেতারা ছিল তারা বাংলাদেশ থেকে অন্য দেশে চলে গেছে, অন্যান্য দেশ থেকে তারা চামড়া ক্রয় করা শুরু করেছে, বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বাংলাদেশের চামড়া শিল্পের পরিস্থিতিটা তারা অবলোকন করে এই শিল্প ধ্বংসের জন্য যে এই সরকার অপরিপক্ক সিদ্ধান্ত নিয়েছে, এই কারণে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। 2020-21 যখন শুরু করলো তখন আবার করোনা কাল, বিশ্বমন্দা,
এর মধ্যে আবার রাশিয়া এবং রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ, রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা শুরু হয়ে গেল, টোটাল বিশ্ববাজারে মন্দা শুরু হয়ে গেল। এরপরে আবার ইয়েতে চলে আসলো ইসরায়েল এবং হামাস, ফিলিস্তিনের যুদ্ধ। এই সমস্ত যুদ্ধ বিগ্রহ, বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয়েছে, এর মধ্য দিয়ে আমাদের চামড়া শিল্প, বাংলাদেশের চামড়া শিল্প অত্যন্ত বিপর্যয়কর পরিস্থিতিতে পড়েছে। এ থেকে উত্তরণের জন্য, আপনার যে প্রশ্ন, উত্তরণের জন্য আমি মনে করি তারা যেহেতু দীর্ঘ 10 বছর চামড়ায় কোনো ভালো বিজনেস করতে পারে নাই, এই কারণে তারা ব্যাংকের নিকট দায় দেনা হয়ে গেছে। তাদের যে ঋণ আছে, এই ঋণটাকে 5 বছরের জন্য যদি ব্লক অ্যাকাউন্টে তাদের ঋণটা নিয়ে গিয়ে তাদেরকে যদি প্রয়োজন মতো ওয়ার্কিং ক্যাপিটালটা দেওয়া হয়, চামড়া কিনা এবং চামড়ার কেমিক্যাল কিনে তারা যেন বিদেশে রপ্তানি করতে পারে, এই সুযোগ যদি তাদেরকে তৈরি করে দেওয়া যায়, রাষ্ট্র, সরকার, বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংক সমূহ সিদ্ধান্ত নিয়ে যদি এটা করতে পারে, তাহলে আমার বিশ্বাস চামড়া শিল্প আবারও তাদের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানির গৌরব চামড়া শিল্প প্রতিষ্ঠানগুলি অর্জন করতে পারে। এখনো চামড়ার ভবিষ্যৎ আছে, চামড়া শিল্পের ভবিষ্যৎ আছে, তাদের মেশিনারিজ আছে, অবকাঠামো আছে, শিল্প প্রতিষ্ঠান আছে। এখন ওয়ার্কিং ক্যাপিটালের জন্য অনেক চামড়া শিল্প প্রতিষ্ঠান তাদের প্রয়োজনীয় কার্যক্রম তারা করতে পারে না, এবং তারা বলা যায় যে ধীর গতিতে, অতি ধীর গতিতে চলছে। এই ধীর গতিতে চলার কারণে একদিকে আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার আরেক দিকে আমাদের শ্রমিক কর্মচারীরা আমি মনে করি যে তারা কর্মহীন হয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে বিগত সরকারের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আমি অত্যন্ত পরিষ্কারভাবে কথাটা বলতে চাই যে বৃহত্তর নোয়াখালীর এই মানুষগুলি চামড়া শিল্পের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি বৃহত্তর নোয়াখালীর মানুষ অর্থাৎ মনে করে তাদের তাদের রাজনৈতিক চিন্তার বিপরীত চিন্তার মানুষ, এটা তিনি মনে করতেন। এই কারণে এই শিল্পের ক্ষেত্রে তিনি বৈষম্যমূলক এবং অন্যায় অপরাধমূলক কর্মকাণ্ড তিনি এই শিল্পের ক্ষেত্রে করেছেন। একজন শিল্পমন্ত্রী হিসাবে আমি তার নিন্দা করি এবং তার বিচার কামনা করি। আমির হোসেন আমুকে এই শিল্প ধ্বংস করার জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ বৃহত্তর নোয়াখালীর মানুষগুলি এখানে বিজনেস করে আমার অতি সন্নিকটে। আমি বলা যায় যে আমার অতি সন্নিকটে হাজারীবাগের শিল্প প্রতিষ্ঠানগুলি ছিল। ব্যক্তিগতভাবে তারা অনেকেই আমার স্বজন, প্রিয়জন, আপনজন। তাদের কষ্ট, দুঃখ, বেদনা, তাদের আকাঙ্ক্ষা সমস্ত কিছুই আমি জানি, এবং এই কারণে আমি বলবো যে চামড়া শিল্পকে এখনো যদি রাষ্ট্র, সরকার এবং বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নেয়, চামড়া শিল্পকে তার গৌরব ফিরিয়ে আনার জন্য কাজ করতে পারে, তার জন্য খুব বেশি কিছু করা লাগবে না। তাদের সব কিছুই আছে, শুধু তাদের ওয়ার্কিং ক্যাপিটালটা লাগবে। আর তাদের যে ঋণটা আছে, এই ঋণটাকে যদি ব্লক অ্যাকাউন্টে নিয়ে যায়, তাহলে তারা আবার বিদেশের সাথে লেনদেনগুলি তারা করতে পারবে, ব্যাংকিং লেনদেনগুলি তারা করতে পারবে, তারা আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ।